শক্তিশালী বৃষ্টিবলয় ঝুলুমের প্রভাবে রাজধানীতে বিকেল বেলাতেই রাতের অন্ধকার। দেশের বিভিন্ন স্থানে ঝুম বৃষ্টি, বজ্রপাতে 6 জেলায় 12 জনের মৃত্যু। বড় ছেলে মাসুম বাচ্চা। একনেকে 14 প্রকল্প অনুমোদন, আবারও ফেরত পাঠানো হলো সচিবালয়ে সুউচ্চ ভবন নির্মাণের প্রস্তাব। ইশতেহারের সাথে সংগতিপূর্ণ প্রকল্প উপস্থাপনের নির্দেশ। ফ্লোরিডায় 2 পিএইচডি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচার চায় ঢাকা। হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে আর সংকট নেই, দাবি প্রতিমন্ত্রী। এরপরে ফিরিয়ে আনার ব্যাপারে তাদের যে অটোপসি করতে হবে, তাদের যে লিগাল কাজগুলো আছে, এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করব। হামে আরও 8 শিশুর প্রাণহানি, মারা যাওয়াদের অনেকেই সঠিক সময়ে পায়নি টিকা। ঢাকার হাসপাতালগুলোতে বাইরে থেকে আসা রোগীর চাপ। এখন তো কোনো উন্নতি পেতেছে না, জ্বর কমতেছে না, পাতলা পায়খানা। চিকিৎসা চলতেছে, এখন কবে সুস্থ হইব তার জানি না। জঙ্গি হামলার পরিকল্পনাকারী সন্দেহে একজন ধামরাই থেকে আটক। পাকিস্তান ভিত্তিক সংগঠন টিটিপিতে বাংলাদেশিদের সংশ্লিষ্টতার খবরে উদ্বেগ। এক্সটার্নাল ফোর্স এইটার ভেতরে আছে এখন পর্যন্ত মনে হচ্ছে না, বাট ডেফিনেটলি এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, তদন্ত করে বের করা উচিত। বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট, বড় বোতলের দাম বেড়েছে 15 টাকা, খোলাতেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। আমাদের এলাকায় অনেক সংকট তেলের, এর জন্য আমার এখানে আসতে হয়েছে। এবারে এসে দেখে তেলের দাম প্রচুর বেড়ে গেছে। তেলটা নিচ থেকে দোকানে উঠাবো, সেই খরচটাও আমার উঠবে না। 1 লিটার তেল নেয় 90 টাকা লাগে চেষ্টা করে, কিন্তু আমরা 94 টাকা কিনা, এই ক্ষেত্রে আমাদের লাভ হয় না। মুহুর্মুহু গুলিতে সাংবাদিকদের সাথে ট্রাম্পের ডিনার পার্টি আতঙ্কের মঞ্চ। হামলাকারীদের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি। মার্কিন প্রেসিডেন্টের চেয়ে ঝুঁকিপূর্ণ পেশা নেই বললেন ট্রাম্প। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ঝুলুমের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হয়েছে ঝোড়ো বৃষ্টি। তপ্ত ধরনী শীতল হলেও আকাশ ভেঙে নামা বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। বিকেলের পর ধানমন্ডি, বাংলা মোটর, মিরপুর, মোহাম্মদপুর, সূত্রাপুর সহ ঢাকার বেশিরভাগ এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ সময় অফিস ফেরত মানুষ কিছুটা বিপাকে পড়লেও প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে স্বস্তিও প্রকাশ করেন অনেকে। তীব্র তাপদাহে যখন হাসপাস জনজীবন, তখনই আকাশ ভেঙে নামল স্বস্তির বৃষ্টি। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন এক পশলা প্রশান্তি হয়ে নামে রাজধানীর বুকে। রাজধানী ও আশেপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, আগেই এমন আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। দুপুর থেকেই দেখা মেলে কালো মেঘের। বিকেল নাগাদ কালো মেঘের আধার নেমে আসে রাজধানী জুড়ে। শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাখানেকের বৃষ্টিতে তাপমাত্রা নেমে আসে অনেকটাই। খুব ভালো লাগতেছে, অনেক গরম ছিল, কয়েকদিন মানুষ ঘুমাতে পারে না এবং বিদ্যুৎ থাকে না ঠিক মতো। বৃষ্টির কারণে অনেকে খুব স্বস্তি হতেছে এবং গরমের তাপে মানুষের খুবই খারাপ অবস্থা। সেই হিসাবে বৃষ্টি হচ্ছে, এটা আল্লাহর একটা রহমত। হঠাৎ বৃষ্টিতে কিছুটা বিপাকে পড়তে হয় অফিস ফেরত মানুষকে। কোথাও কোথাও বৃষ্টির পানি জমে তৈরি হয় জলজট। সামান্য ভোগান্তি হলেও তীব্র গরম থেকে মুক্তি মেলায় স্বস্তি প্রকাশ করেছেন সবাই। ভোগান্তির থেকেও গরম কমেছে, এটাই মনে হয় বেশি ভালো লাগছে। আসলে বৃষ্টি হয়েছে, খুব ভালো হয়েছে, কারণ হচ্ছে যে তাপদাহ যেটা চলছে সেটা কিছুটা হলেও মানুষের মধ্যে স্বস্তি নিয়ে আসছে আর কি।
স্বস্তির এই বৃষ্টিতে চলমান হিটওয়েভ কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। আজও আগামীকালের ভিতরে যে চলমান যে হিটওয়েভ আছে এটা অনেকটাই শেষ হয়ে যাবে। আর যেহেতু বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে, আমরা যদি বৃষ্টির রিপোর্ট দেখি লাস্ট 24 ঘন্টা, গত রাত্রে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে 127 মিলিমিটার রংপুরে, এছাড়া দিনাজপুর, সৈয়দপুর এইসব জায়গাতে বৃষ্টি হয়েছে এবং ঢাকাও বৃষ্টি শুরু হয়ে যাবে। হয়তো আজকে না হলেও আপনার কালকে বা আজ রাত বা কালকে থেকে বৃষ্টি হবে, সেক্ষেত্রে তাপমাত্রা আজকেই কমে যাবে। তবে মে মাসে আরও 2 থেকে 3টি মৃদু ও মাঝারি হিটওয়েভের শঙ্কা রয়েছে বলছে আবহাওয়া অধিদপ্তর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বজ্রপাতে 6 জেলায় নিহত হয়েছেন 12 জন। এর মধ্যে গাইবান্ধাতেই চাচা ভাতিজা সহ প্রাণ গেছে 5 জনের, আহত হয়েছেন 2 জন। বিকেলে হঠাৎই বৃষ্টি নামে দেশের বিভিন্ন জেলায়। বজ্রপাতে ঘটে প্রাণহানির ঘটনা। নিহতদের মধ্যে কয়েকজন কৃষক। তীব্র গরমের পর দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি। তবে এরই মধ্যে কয়েক জেলায় বজ্রপাতে ঘটল হতাহতের ঘটনা। গাইবান্ধার সুন্দরগঞ্জে বিকেলে বৃষ্টি নামে। এ সময় ধোপাডাঙ্গা গ্রামে একটি টিনের ছাপড়া ঘরে গরুসহ আশ্রয় নেন কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফুয়াদ হাসান নামে এক যুবকের। আহতদের হাসপাতালে নেওয়া হলে মিজানুর রহমান ও রাফি নামে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সম্পর্কে তারা চাচা ভাতিজা। এছাড়া সাঘাটা ও ফুলছড়িতে প্রাণ গেছে আরও 2 জনের। বজ্রপাত শব্দ হয়েছে, আমি বাড়ি থেকে বাইরে বের হয়ে দেখি যে ওরা 4 জন মানে চারদিকে পড়ে আছে। সেদের ওখানে দাঁড়াচ্ছে, ওখানে আরো একটা ছেলে মিজান বা ওই প্রতিবেশী ও ওখানে স্পটেই মারা গেছে বাবারে। জামালপুর সদর ও মেলান্দহে বজ্রপাতে মারা গেছেন 2 জন। সিরাজগঞ্জেও মৃত্যু হয়েছে 2 জনের। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা গ্রামে বজ্রাঘাতে প্রাণ গেছে এক চা শ্রমিকের, আহত হয়েছেন 2 জন। নাটোরের সিংরাজ চলনবিলে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হয়েছেন সম্রাট নামে এক শ্রমিক। বগুড়াতেও প্রাণ গেছে একজনের। রংপুরের বিভিন্ন এলাকায় ঝড় ও শিলাবৃষ্টিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে গাছপালা। ঘরবাড়ির পাশাপাশি ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলেরও। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কিছু এলাকা। ঠাকুরগাঁয়ে গত মধ্যরাতের কালবৈশাখী ঝড়ে বাড়িঘর ও ফসলের ক্ষতি হয়েছে। এদিকে সিলেট অঞ্চলে ভারী বৃষ্টি ও আগাম বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দ্রুত হাওরের ধান কাটার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জাহিদ হাসান, যমুনা নিউজ। সচিবালয়ে 21 তলা বিশিষ্ট সুউচ্চ অফিস ভবন নির্মাণের প্রকল্প আবারও ফেরত পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি সচিবালয়ে না করে আগারগাঁও শেরেবাংলা নগর এলাকায় নির্মাণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। ফেরত পাঠানো হয়েছে ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প। তবে একনেকে উপস্থাপিত 17 প্রকল্পের মধ্যে 14টির অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য খরচ হবে প্রায় 13,500 কোটি টাকা। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের দ্বিতীয় সভা সচিবালয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থাপিত 17টি প্রকল্পের মধ্যে 15টি নিয়ে দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা আলোচনা হয়। এর মধ্যে নতুন 5টি, সংশোধিত 5টি ও মেয়াদ বৃদ্ধির 4টি প্রকল্প অনুমোদন দেয়া হয়, যার খরচ 13,445 কোটি 41 লাখ টাকা। একনেকে অনুমোদিত 14 প্রকল্পের মধ্যে স্বাস্থ্য, অর্থ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 3টি প্রকল্প আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 4 প্রকল্পের পাশাপাশি অনুমোদন হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 5টি প্রকল্পের। এর মধ্যে 3 প্রকল্পের মেয়াদ 5 বার বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর বাইরে রেল মন্ত্রণালয়ের 2টি প্রকল্পের অনুমোদন হয়েছে একনেকে। কয়েকটি প্রকল্পের শর্ত সাপেক্ষ বিভিন্ন বিষয় আছে, কয়েকটি প্রকল্পের ব্যাপারে তদন্তের বিষয় আছে এবং এর মধ্যে অনেকগুলো প্রকল্প পাস হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা প্রজেক্ট ছিল, যেটা আমাদের যে পরিচ্ছন্ন কর্মী নিবাস, আজকে একনেকে পাস করে দেওয়া হয়েছে এবং আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
উপস্থাপিত হলেও একনেক থেকে দ্বিতীয়বারের মতো ফেরত পাঠানো হয়েছে সচিবালয়ে 21 তলা বিশিষ্ট অফিস ভবন নির্মাণের প্রকল্প। এই ভবন নির্মাণে 649 কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। সেই অনুযায়ী প্রতি বর্গমিটারে 52,704 টাকা খরচ নিয়ে সমালোচনা ছিল। এ অবস্থায় আগারগাঁও শেরেবাংলা নগর এলাকায় সচিবালয় স্থানান্তরের দীর্ঘদিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় একনেকে। ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্পের অনুমোদনও হয়নি একনেকে। চিটাগংয়ে মুসলিম হলের একটা প্রকল্প ছিল, সেটা আগামী একনেকের মিটিংয়ে আসবে। এর বাইরে যেটা সচিবালয়ে যে বিল্ডিংগুলো আছে, যেটা আপনার 21 তলা বিল্ডিং, যেটা প্রতি ফ্লোরে প্রায় 30,000 স্কোয়ার ফিট, এটা চিন্তাভাবনা করা হচ্ছে যে আগারগাঁওতে সেটা নিয়ে যাওয়া যাবে কিনা। অথবা আমরা জানি যে মালয়েশিয়াতে পুত্রজায়া মিনিস্ট্রি আলাদা একটা মিনিস্ট্রি আছে, সেই টাইপের আলাদা কোনো এই যে আগারগাঁওকে ঘিরে মিনিস্ট্রিয়াল কোনো জায়গা করা যায় কিনা, সেই ধরনের চিন্তাভাবনাগুলো করা হচ্ছে। একনেকের বৈঠকে প্রকল্পের কার্যক্রমে দীর্ঘসূত্রিতার কারণ খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। আমাদের প্রাণ প্রকৃতিকে রক্ষা করে কিভাবে উন্নতিটা করা যায় সেই সবগুলো দিক থেকে কিন্তু বিচার করা আছে। পরিকল্পনা মন্ত্রী অনুমোদিত 50 কোটি টাকার কম ব্যয় সম্বলিত 33টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। অগ্রগতি রিপোর্ট দেয়া হয় বিগত সময়ে নেয়া অতিরিক্ত ব্যয় ও রাজনৈতিক বিবেচনায় গৃহীত প্রকল্প নিয়েও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। Korean super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী খুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চেয়েছে বাংলাদেশ। এই ধরনের হত্যাকাণ্ড দুঃখজনক উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এই ইস্যুতে এফবিআই সহ ওয়াশিংটনের সাথে যোগাযোগ রাখছে ঢাকা। মৃতদেহ যত দ্রুত সম্ভব দেশে ফেরাতেও কাজ করছে সরকার। অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী দাবি করেন, হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো সংকট নেই। ফ্লোরিডায় পিএইচডি প্রোগ্রামে থাকা মেধাবী 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার দায়ে আটক হয়েছে হিসাম সালে নামক ফিলিস্তিনি বংশোদ্ভূত এক মার্কিনী। জামিলের রুমমেট ছিল সে। উগ্র মেজাজের 26 বছরের হিসাম পারিবারিক সহিংসতা, ট্রাফিক আইন লঙ্ঘন ও চুরির দায়ে আগেও অভিযুক্ত ছিল। এ ঘটনা ওয়াশিংটনের বাংলাদেশ মিশন তদারকি করছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শোকাহত 2 পরিবারের সাথেও কথা বলেছে সরকার। কিভাবে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে আনা যায় তা নিয়েও কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। ডেড বডি ফিরিয়ে আনার ব্যাপারে তাদের যে অটোপসি করতে হবে, তাদের যে লিগ্যাল কাজগুলো আছে, এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটাতে সহযোগিতা করছে এবং অন্যদের জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। আমরা ওদের চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আনা যায়। শামা ওবায়েদ জানান, নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাই ঢাকা। স্টেট ডিপার্টমেন্ট, এফবিআই থেকে শুরু করে সকল সংশ্লিষ্ট এজেন্সির সাথে আমরা যোগাযোগ রাখছি। যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। আসে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ চলাচল প্রসঙ্গও। হরমুজে আমাদের জয়যাত্রা সহ আরও যে সকল জাহাজ আসছে সেগুলো আমরা নিরাপত্তার সাথে আসবে। সম্প্রতি শেষ হওয়া সফরে আফ্রিকার দেশগুলো থেকে জ্বালানি তেল আনা নিয়েও কথা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আর পশ্চিমবঙ্গ সহ ভারতের বিধানসভার ভোটে বিজেপি নেতাদের বাংলাদেশ নিয়ে দেয়া বক্তব্যকে সরকার আমলে নিচ্ছে না বলেও জানান শামা ওবায়েদ ইসলাম। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু থামছে না। গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 8 শিশুর মৃত্যুর খবর জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের বেশ চাপ রয়েছে ঢাকার হাসপাতালগুলোয়। চিকিৎসকরা বলছেন, মারা যাওয়া শিশুদের অনেকেই সঠিক সময়ে টিকা পায়নি। মৃত্যুর নেপথ্যে আছে অপুষ্টি আর দেরি করে হাসপাতালে আসার প্রবণতাও।
অবুঝ শিশুর এই ভাষা মা ছাড়া আর কি কেউ বুঝতে পারে? হাসপাতালের বারান্দায় কাতরানো আদরের সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন মা আয়েশা আক্তার। 1 মাস 6 দিন ধরে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের সাথে লড়ছে এই শিশু। এই হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ভর্তি থাকা রোগী সে। শ্বাসকষ্ট দেখা দিছে, কয় নাকি হার্টবিটে পানি জমছে, তারপরে আবার কয় নাকি টিবি হয়েছে। এরকম করতে করতে এখন পোলারে নিয়ে অসুস্থ। ভর্তি থাকা প্রায় সব শিশুরই রয়েছে তীব্র শ্বাসকষ্ট। নেবুলাইজার আর অক্সিজেনের নল দিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার প্রাণান্ত চেষ্টা অভিভাবকদের। 4 দিনে কোনো উন্নতি এখন পর্যন্ত পাইতেছি না, কিন্তু আমার বাচ্চা তো সুস্থ আছে, কিন্তু এখন তো কোনো উন্নতি পাইতেছি না। জ্বর কমতেছে না, পাতলা পায়খানা। এক জায়গায় বরঞ্চই দিয়ে তারপরে ওকে ভর্তি করছি। খুব সিরিয়াস অবস্থা ছিল। এখন ডাক্তার এসে অক্সিজেন খুলে দিয়ে বললো যে 1 ঘন্টা দেখেন যে অক্সিজেন ছাড়াও থাকতে পারে নাকি। যদি থাকতে পারে তাহলে ও সুস্থ। শুক্রবার থেকে আসছি, চিকিৎসা চলতেছে। এখন কবে সুস্থ হইব তার জানি না। এভাবে ঘুরে ঘুরে দিন যাইতেছে। আত্মীয় স্বজন বিরক্ত হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন আশঙ্কাজনক অবস্থায় থাকা বেশিরভাগ শিশুরই রয়েছে অপুষ্টিজনিত সমস্যা। হামের লক্ষণ দেখা দেওয়ার প্রাথমিক পর্যায়ে হাসপাতালে না আনাকেও দায়ী করছেন তারা। বাসার মধ্যে আসলে প্রথমেই যখন বাচ্চাটা অসুস্থ হবে, বাচ্চাটাকে একটু আলাদা রাখতে হবে, কারোর সাথে মিশতে দেওয়া যাবে না। যে কেউ এসে পট করে বাচ্চা দেখতে আসলে বাচ্চা অসুস্থ হয়েছে এইভাবে করা যাবে না। দরকার লাগে একটু বড় মশারি লাগায় বাচ্চাটাকে রাখতে হবে। আমার যতটুকু আছে তার ভিতরে একটু ভালো একটা ট্রিটমেন্ট দিয়ে দেখি না কষ্ট করে যে বাচ্চাটা ভালো থাকে নাকি। হামের প্রাদুর্ভাব কমাতে 20 এপ্রিল থেকে দেশব্যাপী চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। সরকারের লক্ষ্য 95% শিশুকে টিকার আওতায় আনা। প্রথমত আমরা মাইকিং করে দিচ্ছি এবং টিভিতে অ্যাওয়ারনেস আছে এবং আমাদের ফিল্ড কর্মী আছে, তারা বাসা গেছে এবং রেড কিচেন থেকে আমাদের কিছু ভলান্টিয়ার দিয়েছেন, তারাও আমাদের সহযোগিতা করছেন। টিকার প্রভাব দৃশ্যমান হতে আরও 1-2 সপ্তাহ সময় লাগবে বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত 2 জনের একজনকে আটক করা হয়েছে। পরিবার ও গোয়েন্দা সূত্রে জানা গেছে এই তথ্য। সকালে ঢাকার ধামরাইয়ের বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয় বলে দাবি স্বজনদের। গেল কমাস ধরেই হঠাৎ পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান বা টিটিপিতে বাংলাদেশিদের যুক্ত হওয়া নিয়ে উদ্বিগ্ন গবেষক ও সামরিক বিশ্লেষকরা। বলছেন এটি শুধু দেশের অভ্যন্তরে নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টেরও অপতৎপরতা। তবে এ নিয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। রিয়াজ রাহানের রিপোর্ট, সঙ্গে ছিলেন আরেক সহকর্মী মাহফুজুর রহমান নিপু। গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদীদের হামলার পরিকল্পনা নিয়ে পুলিশ সদর দপ্তরের গোপনীয় চিঠির সংযুক্তিতে 2 ব্যক্তিকে হামলার পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়, যাদের একজন ঢাকার ধামরাইয়ের রাকিব হাসান ওরফে ওবায়দা আল ওসামা। এ নিয়ে শনিবার সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। এটি রাকিবের গ্রামের বাড়ি ধামরাইয়ের ঘোড়াকান্দা এলাকা। বাড়িতে গেলে তার স্বজনরা জানান রোববার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কে বা কারা রাকিবকে নিয়ে গেছে। ওকে আয়া জিজ্ঞেস করতেছে যে রাকিব আসো, তোমাকে একটা কথা আছে। মালিকে ডাকে আমার এক নানাই জিগাইলো যে কি কোন যাস, কয় যে নেই। তার বাদে ওরা হুন্ডা উঠিয়া তবে নিয়ে গেছে। রাকিব সাভার এলাকায় ভ্যানে করে পানি বিক্রি করতো বলে জানান তারা। মানে দোকানে দোকানে আপনার পানি দিত। ও বাড়িতে আইসে তাও 1 মাস ধরে। 5-6 দিন। হ্যাঁ, 5-6 দিন হইব। আরেকটি ঘটনার দিকে নজর দেওয়া যাক। চলতি মাসের 13 তারিখ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী ইছামতি নদীতে একটি অজ্ঞাত লাশের সন্ধান মেলে। পরবর্তীতে অজ্ঞাত হিসেবেই তাকে দাফন করা হয়। সপ্তাহখানেক পর আফগানিস্তানের এক নাগরিক ওই ব্যক্তিকে তার ভাই বলে দাবি করে। নাম হাসমত মোহাম্মদী। গোয়েন্দা সূত্র মতে নিহত ওই আফগান নাগরিক 5 বছর জেল খেটেছেন ভারতের একটি কারাগারে। হাসমত মোহাম্মদী পাকিস্তান ও আফগানিস্তান কেন্দ্রিক কোনো উগ্রবাদী সংগঠনের সদস্য হতে পারে বলেও ধারণা করছেন গোয়েন্দারা। গত 24 এপ্রিল তারিখে একজন আফগানিস্তানের নাগরিক মোহাম্মদ ইরা, তিনি ইউএসএ প্রবাসী,
তিনি মহেশপুর থানায় এসে দাবি করেন যে ওই লাশটি তার ভাইয়ের এবং তিনি ছবি দেখে লাশটি শনাক্ত করেছেন। গেল বছরের জুলাইয়ে ফয়সাল নামের এক ব্যক্তিকে আটক করে এন্টি টেররিজম ইউনিট, যার বিরুদ্ধে পাকিস্তান ভিত্তিক তেহরিকে তালেবানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায় বলে জানান এটিইউ কর্মকর্তারা। এই ব্যাপারে সাভার থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়, গ্রেফতারকৃত ফয়সাল ও তার বন্ধু আহমেদ জুবায়ের ওমরা পালনের উদ্দেশ্যে 2024 সালের 18 অক্টোবর দেশ ছাড়ে। এর 10 দিন পর তারা দুজনেই পাকিস্তান পৌঁছায়। সেখান থেকে আফগানিস্তান হয়ে আবারও যায় পাকিস্তানে। এরপর ফয়সাল সৌদি আরব হয়ে দেশে ফিরলেও পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে মারা যায় জুবায়ের। প্রশ্ন হচ্ছে, অতীতে পাকিস্তান ও আফগানিস্তান ভিত্তিক উগ্রবাদী সংগঠনগুলোর সঙ্গে জড়ালেও হঠাৎ কেন টিটিপির দিকে ঝুঁকছে বাংলাদেশের উগ্রবাদীরা? দীর্ঘ 2 দশক ধরে উগ্রবাদ নিয়ে কাজ করা সাংবাদিক ও গবেষক আবুল কালাম আজাদ মনে করেন, এর পেছনে বৈশ্বিক রাজনীতির সমীকরণ বিদ্যমান। এখন তারা লস্করে তৈবতে না যে কেন তারা টিটিপিতে জয়েন করছে, এই প্রশ্নের উত্তর পেলে কিন্তু আমরা অনেক ডাইমেনশন আমরা বুঝে যাব। তো ধরুন, লস্করি তৈবা হচ্ছে যে এন্টি ইন্ডিয়ান এবং তারা কাশ্মীর ভিত্তিক এবং তারা ইন্ডিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে স্বাধীন কাশ্মীর রাষ্ট্রের জন্য। অন্যদিকে টিটিপি হচ্ছে আপনার এন্টি পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে, তারাও তাদের মতো একটা শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীতে টিটিপির আনাগোনা বেড়েছে বলে দাবি করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় একটি সংবাদ মাধ্যম। প্রায় একই ধরনের সংবাদ প্রচার করেছে দেশীয় গণমাধ্যমও। তবে এমন খবরের সত্যতা যাই থাকুক, সবকিছু আমলে নিয়ে পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত ভূ রাজনীতি বিশ্লেষকদের। এক্সটার্নাল ফোর্স এইটার ভেতরে আছে এখন পর্যন্ত মনে হচ্ছে না, বাট ডেফিনেটলি এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। তদন্ত করে বের করা উচিত যে এটার পেছনে কারা, কিভাবে তারা এটা পেল, এবং এটা আই এম শিওর যে যদি বাহিনী যদি তদন্ত করে এটা নিরপেক্ষ তদন্ত হবে, কোনো সন্দেহ নেই এর ভেতরে কোনো গুঞ্জাইশ থাকার কোনো অবকাশ নেই। উগ্রবাদীদের হামলার পরিকল্পনার ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক বিষয়ে জানতে অনেকবার চেষ্টা করেও পাওয়া যায়নি পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সংসদ অধিবেশনে 21তম দিনের আলোচনায় আবারও সরব সরকার ও বিরোধী দল। মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে আইন মানা, সরকারের সমালোচনা সহ ভিন্ন ইস্যুতে উঠেছে পাল্টাপাল্টি অভিযোগ। মোহাম্মদ আবুল হাসনাত, সদস্য কুমিল্লা 4। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, সংসদ গঠনের পর থেকেই মত প্রকাশের কারণে মানুষকে ধরে আনার ঘটনা ঘটছে। ক্যাম্পাসগুলোয় আবারও অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। আমরা পলিসির জায়গায় আমাদের বিরোধিতা থাকবে, পলিসির জায়গায় আমরা এগ্রিমেন্টের মধ্যে থাকব, কিন্তু আমাদের একটা রেড লাইন টানা উচিত। নির্মূলের রাজনীতি, বিনাশের রাজনীতি, দমনের রাজনীতি, পীড়নের রাজনীতি যদি আমরা বাংলাদেশে আবার পরিচয় করাই, ইন্ট্রোডিউস করাই, সবচেয়ে বেশি যারা আমাদের এই বাংলাদেশটাকে ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে সেই অপশক্তি হচ্ছে মাননীয় স্পিকার বেনিফিটেড হবে। এদিকে সরকার দলীয় সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার জুলাই ও গণভোটের পক্ষে। অভিযোগ করেন, আওয়ামী লীগের মতো একক কৃতিত্ব দেখানোর প্রবণতা তৈরি হয়েছে বিরোধী দলের মধ্যে। জুলাই আন্দোলন নিয়ে কার কি ভূমিকা, এই আওয়ামী লীগের মতো আচরণ। আওয়ামী লীগ 71 মনে হয় যে আওয়ামী লীগই করছে, আর কেউ যুদ্ধ করে নাই, এইরকম আচরণ আওয়ামী লীগ করছে। এদানিং ওই রোগ তাদের ভিতরে ঢুকছে, জুলাই আন্দোলন খালি তারাই করছে, আর কেউ করে না। অন্যদিকে জুলাই প্রসঙ্গে সব পক্ষের অবদান স্বীকার করার আহ্বান জানিয়েছেন ববি হাজ্জাজ। জুলাই গণ অভ্যুত্থান, গণতন্ত্রকে ভালোবাসা, এই ধরনের আলোচনা যখন হয় তখন যেন সবাইকে ক্রেডিট দিয়ে এই আলোচনাগুলো হয়। এই আলোচনাগুলো এই জায়গাটার অধিকারী বা এই ক্রেডিটের অধিকারী এককভাবে কেউ না, আমরা সকলে। আজকে জুলাই আন্দোলন হয়েছে 1 বছর 2 বছর হয় নাই, এখনই স্মৃতির বিস্মৃতিতে অনেক কিছু হারিয়ে যদি যায় 10 বছর 20 বছর পরে এই ইতিহাস বিকৃতি কোথায় গিয়ে পৌঁছবে? আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। চূড়ান্ত পর্যায়ে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন। 28শে এপ্রিল মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি দেয়া শুরু হবে। আর আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সঞ্চালন কার্যক্রম উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও।
বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে প্রায় ১৩ বছর আগে। দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে অবশেষে পরমাণু থেকে বিদ্যুৎ পেতে যাচ্ছে বাংলাদেশ। রিয়েক্টরে জ্বালানি দেয়া শুরু হবে মঙ্গলবার। পর্যায়ক্রমে লোড করা হবে ১৬৩টি ইউরেনিয়াম। এরপর বিভিন্ন পরীক্ষা শেষে আগস্টে হবে প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক যাত্রা। এ বছরের শেষে প্রথম ইউনিট পুরোপুরি চালুর পর আগামী বছর যাত্রা দ্বিতীয় ইউনিটের। মিডল অফ অগস্ট or 30 week August আমরা আল্লাহ চাই তো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমরা আশা করছি। এতে অলমোস্ট 2 কোটি লোকের সুবিধা দিতে পারবো, রেটস দিতে পারবো আমরা। যদি এটা আমরা 2400 মেগাওয়াট বলছি, বাট আমরা মনে হয় 2200 মেগাওয়াট পর্যন্ত আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারবো। বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম দেশে পৌঁছেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্দেশনা মেনে সব পরীক্ষাও শেষ হয়েছে। মন্ত্রী জানান, বিদ্যুৎ সঞ্চালনে জাতীয় গ্রিড পুরোপুরি তৈরি, নেই কোনো নিরাপত্তা ঝুঁকি। উইদাউট এনি ড্যামেজিং আশেপাশে যা থাকবে আল্লাহ চাই তো ওরকম কোনো ইয়ে হবে না। অ্যারাউন্ড 10,000 টনস অফ বর্জ্য যেটাকে বলি আমরা, ওটার একটা ক্যাপাসিটি আছে যেটাকে স্টোরেজ করা হবে এবং আল্লাহ না কিছুটা হলে এটা ইট উইল গোজ ডাউন টু দি গ্রাউন্ড। মানে এমনভাবে টেকনিক্যালি ইটস এ সাউন্ড প্রজেক্ট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, রাশিয়ার পাওনা পরিশোধের সাথে বিদ্যুৎ কেন্দ্র চালুর কোনো সম্পর্ক নেই। নিয়মিত তাদের পাওনা ব্যাংকে জমা হচ্ছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। হঠাৎ করে রাজধানীর অনেক দোকান থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। হাতে গোনা 2-1টি বোতলের দেখা মিলছে। সরবরাহ সংকটের অজুহাতে 5 লিটারের বোতল বিক্রি হচ্ছে 15 থেকে 25 টাকা বেশি দামে। খোলা সয়াবিনও কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে 25 টাকা বেশিতে। ক্রেতাদের অভিযোগ, দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। রাজধানীর নতুন বাজার। হঠাৎ করেই মুদি দোকান থেকে যেন বোতলজাত সয়াবিন তেল গায়েব। হাতে গোনা 2-1টা দোকানেই দেখা মেলে, কিন্তু তাও গায়ের দামের চেয়ে বেশি দরে। 5 লিটারের একটি বোতল কিনতেই খরচ করতে হচ্ছে অতিরিক্ত 15 থেকে 25 টাকা পর্যন্ত। কিন্তু এর কারণ কি? আগে ছিল কিনা হলো 935, 55 রেট আমরা 50 বেচতাম। এখন দেখা যায় ওদের কিনাই পরে 50, আবার 1 কার্টন মাল হলে 10 টাকা ডেলিভারি দেওয়া লাগে, 52 টাকা পড়ে যায়। তেল বেচা লাগে 55। যদি কেউ বলি যে তেলটা 80 টাকা, তো কেন বেশি নিবা? মহাখালী কাঁচা বাজার, এখানেও একই চিত্র। দোকানদারদের অভিযোগ, কোম্পানিগুলো বোতলের গায়ে দাম না বাড়ালেও তাদের কাছে বিক্রি করছে চড়া দামে। আগে 5 লিটারের যে বোতল কিনতেন 935 টাকায়, তাই এখন ডিলাররা 950 টাকায় বিক্রি করছেন। তাই গ্রাহকদের কাছে আর 955 টাকায় বিক্রি সম্ভব হচ্ছে না। লাভ না হওয়ায় পরিচিত ক্রেতাদের জন্যই অল্প কিছু বোতল তুলছেন তারা। তেল লুকোচুরি করে বিক্রি করতে হয়, কার স্বার্থে আমি তেল রাখবো? আমি আমার কাস্টমারের জন্য তেল রাখি, উনি বলে সর্বসাধারণের জন্য তেল রাখবেন। আমি কয়টা তেল রাখবো? কালকে আমার এক কাস্টমার মানে ফার্মেন কাস্টমার নষ্ট হয়ে গেছে, 5 টাকা কম রাখলাম না। কাঁচা বাজারগুলোতে যাওবা তেল মেলে, অলিগলির মুদি দোকানে সংকট আরও তীব্র। তেল খরিদে ডিলারদের একই কোম্পানির অন্য পণ্য কেনার বাড়তি শর্তেও নাজেহাল দোকানদাররা, ক্ষুব্ধ ক্রেতারাও। আমাদের এলাকায় অনেক সংকট তেলের, এর জন্য আমার এখানে আসতে হয়েছে। এবারে এসে দেখে তেলের দাম প্রচুর বেড়ে গেছে। যদি তেল নিতে হয় তাহলে তেলের সাথে অনেক কিছু লাগে, মশলা লাগে বা অন্য কোনো আইটেম থাকলে এটা আনলেও তেল দেয়। এদিকে কর্পোরেট কোম্পানিগুলো কয়েক দফা তেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে মন্ত্রণালয়ে। ডিলাররা জানালেন, সেই দাম বাড়ার অপেক্ষায় সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। কোম্পানিতে আমরা টাকা দিয়ে রাখছি মালের জন্য। ওনারা বলতেছে যে সরকারের সাথে দামে নাকি বনিবনা হচ্ছে না, ওনাদের লস হচ্ছে। ওনারা নাকি সরকারের প্রস্তাব দিয়েছে প্রতি লিটারে 17 টাকা বাড়ানোর জন্য। খোলা তেলে এই ভোগান্তি যেন আরও বেশি। সরকার 185 টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে 210 টাকায়। 210 টাকা করে, 37,000 টাকা ড্রাম। আর আগে ছিল 34,000। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব যাদের, কি বলছেন সেই ভোক্তা অধিকার? তেল সরবরাহ হচ্ছে, তো আমাদেরকে কিন্তু কেউ এসে বলছে না আমরা তেল পাচ্ছি না বা অমুক কোম্পানি তেল দিচ্ছে না। যদি এরকম দেয় তখন কিন্তু আমরা ওই কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করি। আমরা তখন কিন্তু চেইনটা, সরবরাহটা যেন স্বাভাবিক থাকে সেটার ব্যবস্থা কিন্তু গ্রহণ করি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য মতে দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 24 লাখ টন, যার 90% আমদানি করে মেটানো হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করছে ইসি, এমন অভিযোগ এনসিপি নেত্রী ও জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের। নির্বাচন ভবনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের শেষে এই অভিযোগ করেন তিনি। এর আগে বিএনপি মনোনীত প্রার্থী মাধবী মারমার মনোনয়নের বিরুদ্ধে আপিল দায়ের করেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা। এদিকে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের যে তফসিল তার অর্ধেকই সম্পন্ন করেছে ইসি। সংসদ সদস্যদের 3টি জোট থেকে যেসব প্রার্থীদের মনোনীত করা হয় তাদের যাচাই বাছাইয়ের কাজ শেষ করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু এখনও শেষ হয়নি 11 দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের ইস্যু। রোববার দুপুরে ইসিতে আপিল করে এনসিপির এই নেত্রী, যার শুনানি হবে সোমবার সকাল 10:30টায়। এই পদের মাধ্যমে সরকারকে কোনো আনডিউ অ্যাডভান্টেজ প্রদান করবেন অথবা সরকার কর্তৃক সে আনডিউ অ্যাডভান্টেজ পাওয়ার কোনো এন্টাইটেলমেন্ট রাখবেন, এরকম কিন্তু সম্ভাবনা মোটেও তৈরি হয় না। আমার যে আইনটা সেটি আসলে একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটভাবে আরোপ করা হচ্ছে। যদি আমি ব্যাংকের এমডি হতাম অথবা ম্যানেজার হতাম, সেই জায়গা থেকেও এক ধরনের হয়তো এই জায়গায় একটা ক্ষমতা অপব্যবহার করা বা ক্ষমতা আরোপ করার একটা ব্যাপার থাকতো, সেটি কিন্তু আমার ক্ষেত্রে নেই। সেই জায়গা থেকে এই আইনের স্পিরিটের জায়গাতে আমার আসলে মূল আর্গুমেন্টটা। এছাড়া সংরক্ষিত নারী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাধবী মারমার মনোনয়নের বিরুদ্ধে ইসিতে আপিল করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা। তার অভিযোগ, জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ না করেই মনোনয়ন দাখিল করেছেন মাধবী মারমা। উনি কিন্তু পদত্যাগ করেননি, উনি 21 তারিখে কিন্তু এখানে তার মনোনয়নপত্র সবকিছু দাখিল করেছেন নির্বাচন কমিশনারের বরাবরে, যার কারণে তিনি জেলা পরিষদের আইন যেমন লঙ্ঘন করেছেন তেমনি নির্বাচন কমিশনের যে আইন আছে সেটাও কিন্তু তিনি লঙ্ঘন করেছেন। এদিকে বিকেলে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করতে যায় ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের পর্যবেক্ষণ জানান তারা। আগামী মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করবে ইইউ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। হোয়াইট হাউসের গণমাধ্যম কর্মীদের নিয়ে ডিনার পার্টি চলাকালে গোলাগুলির ঘটনা হয়েছে, তবে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। শনিবার ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। হঠাৎ অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়। বলরুমের বাইরে গুলির আওয়াজ শোনা যায়। মুহূর্তেই টেবিলের নিচে মাথা লুকান মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি সহ অন্যান্যরা। তৎপর হয় নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় আটক করা হয়েছে বন্দুকধারীকে। তার বাড়িতে চালানো হয়েছে তল্লাশি অভিযান। বাড়িটির অবস্থান ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের টরেন্সে। রাতভর সেখানে অভিযান চালায় এফবিআই। ঘটনাস্থল থেকে দ্রুত বাসভবনে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। কিছুক্ষণ পরেই হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান ঘটনাটি ফার্স্ট লেডির জন্য ট্রমাটিক এক অভিজ্ঞতা। সিক্রেট সার্ভিস এজেন্টদের ধন্যবাদও জানান প্রেসিডেন্টের পদকে ঝুঁকিপূর্ণ আখ্যা দেন ট্রাম্প। কর এবং ভ্যাট ফাঁকি রোধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। একই সাথে ভ্যাট নিবন্ধন বৃদ্ধির জন্য এই সংক্রান্ত আইনে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। জাতীয় রাজস্ব বোর্ডে রবিবার প্রাক বাজেট আলোচনায় তৈরি পোশাক শিল্প এবং বস্ত্র খাতের সক্ষমতা বাড়াতে নগদ প্রণোদনার উপর 10% হারে আয়কর পুরোপুরি চেয়েছে বিজিএমই এবং বিটিএমই নেতারা। নিজের মেধা দিয়ে সারা বিশ্ব ঘুরে উনি এনবিআরের প্রাক বাজেট আলোচনায় অংশ নেন তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের নেতারা। চলমান বৈশ্বিক সংকটের মধ্যে পোশাক শিল্পের সক্ষমতা বাড়াতে বেশ কিছু খাতে কর অব্যাহতির দাবি তাদের। রপ্তানির বিপরীতে উৎসে কর 1% থেকে কমিয়ে 0.65% করে তা আগামী 5 বছরের জন্য বহাল রাখার প্রস্তাব করেন বিজিএমই এর নেতারা। পাশাপাশি সাব কন্ট্রাক্টে কর জটিলতা নিরসনের দাবিও জানান তারা। ট্র্যাক করতে পারবেন যে আমরা কত ডলারের কত ডজন আমরা সাবকন্ট্রাক্টিং করলাম আর কত আমি নিজে কাজ করলাম। একটা কোম্পানি বাধ্য হয়ে সাবকন্ট্রাক্টিং করে। আবারও বলতেছি অন টাইম শিপমেন্ট করার জন্য। এখানে ট্যাক্স ইভেশনের কোনো সুযোগ নাই, আর এই ডুয়েল ট্যাক্সেশন ইম্পোজ করার সুযোগ নাই। 10 থেকে 30 কাউন্টের সুতা বন্ড সুবিধার বাইরে রাখার সুপারিশ বাস্তবায়ন চায় বিটিএমএ। এছাড়া নগদ প্রণোদনার উপর 10% হারে আয়কর পুরোপুরি অব্যাহতির দাবি সংগঠনটির। ইনসেন্টিভের উপরে যে ট্যাক্সটা 10% যেটা আমরা পাই, এটা এক ধরনের প্রণোদনার উপরে যদি আবার ট্যাক্স হয়, এটা দেখতেও বা কেমন লাগে, শুনতে বা কেমন লাগে। তো এটা আমি মনে করি প্রত্যাহার করা যেতে পারে। এটা খুব একটা বড় টাকা না, বাট এটা ইট কন্ট্রাডিক্টস উইথ দি আইডিয়া অফ ইনসেন্টিভাইজিং সামবডি। ব্যবসায়ীদের প্রস্তাবগুলোর যৌক্তিকতা বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের অযথা ভোগান্তি বন্ধের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।
চিন্তা করছি আমরা আইনে একটু পরিবর্তন আনবো ইনকাম ট্যাক্সের আদলে, যাতে করে ভিএটির যে রেজিস্ট্রেশন এটা যাতে বাড়ে। কারণ আমাদের কোটি কোটি ব্যবসায়ী, স্মল রিটেলার সব মিলে, লার্জ মিডিয়াম, কিন্তু সেখানে মাত্র 8 লাখেরও কম হচ্ছে ভিএটি রেজিস্টার সংখ্যা। এটা টোটালি আনএক্সেপ্টেবল। শিল্পের জ্বালানি সংকট মোকাবেলায় সোলার যন্ত্রাংশ এবং ব্যাটারি আমদানিতে বিধিনিষেধ তুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এই মালটাকে আটকিয়ে রেখে ড্যামারেজ খাওয়ানোর মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।